রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের সাগর সঙ্গম। আজকে গল্পের চতুর্থ পর্ব। পৌষ মাসের শীত। গরম কাপড় যাহা ছিল নৌকার সঙ্গে সমস্ত ডুবিয়াছে। ব্যাপারীরা দয়া করিয়া একটা পাতিবার কাঁথা ও একটা কম্বল জোগাড় করিয়া দিয়াছে। মায়ে ঝিয়ে কোনো রকমে তাহাতে রাত কাটাইতে পারিবে ইহাই তাহাদের ধারণা। হোকলার ছাওয়া নাতি বৃহৎ মাটির ঘর, এক কোণে মৃদু একটি কেরোসিনের বাতির শিখায় ভালো করিয়া আলোকিত হয় নাই। তাহারই একধারে জড়সড় হইয়া বসিয়া বাতাসে শীতে কাঁপিতেছিল। দুর্বল শরীরে ঘুম তাহার অনেকক্ষণ হইতেই পাইয়াছে, কিন্তু হোঁচট খাইয়া অজ্ঞান হইবার পর প্রথম চোখ খুলিয়া দাক্ষায়ণীর মুখের যে চেহারা সে দেখিয়াছে, তাহার পর তাহার সামনে এতটুকু নড়িয়া বসিবার সাহসও তাহার নাই। লোলুপ দৃষ্টিতে উষ্ণ কম্বলটার দিকে তাকাইয়া সে তাই সভয় চুপ করিয়া বসিয়াই ছিল। শীত দাক্ষায়ণীরও পড়িতেছিল, কিন্তু কম্বল গায়ে দিতে গেলে মেয়েটাকেও ডাকিতে হয়, এবং সমস্ত রাত ওই অপবিত্র মেয়েটার সঙ্গে শুইবার কল্পনায় তাহার মন কিছুতেই সায় দিতে পারিতেছিল না। অবশেষে নিরুপায় হইয়া অত্যন্ত শুষ্ক কণ্ঠে তিনি বাতাসিকে ডাকিয়া বলিলেন, বসে বসে কাঁপবার কি দরকার, এসে শোও না। এ আদেশের ভিতর মমতার লেশমাত্র নাই। এটুকু বাতাসির পক্ষে বোঝা বিশেষ কঠিন নয়। তবু সসংকোচে সরিয়া আসিয়া বিছানার এক প্রান্তে কম্বলের এক অংশ মাত্র গায়ে দিয়া সে শুইয়া পড়িল। দাক্ষায়ণী তাহার গায়ের উপর কম্বলের অন্য দিকটা ছুঁড়িয়া দিয়া তিক্ত কণ্ঠে বলিলেন, আবার অত ঢং কেন? ও কম্বল আমি ছোঁব না, ভালো করে গায়ে দাও। বাতাসি কম্বলটা আর একটু টানিয়া লইল, কিন্তু ভালো করিয়া গায়ে দিতে পারিল না। বাইরের শীত ও নিজের মনের সহিত সংগ্রাম করিয়া দাক্ষায়ণী আরো অনেকক্ষণ জাগিয়া কাটাইলেন। বাতাসি ততক্ষণে ঘুমাইয়া পড়িয়াছে, কিন্তু শেষ পর্যন্ত বিছানার একপাশে বাতাসির কাছ হইতে সযত্নে যথাসম্ভব দূরত্ব রক্ষা করিয়া তাহাকে শুইতে হইল। কম্বলের এক প্রান্ত গায়ে দিয়া মনে মনে গঙ্গাসাগরে গিয়া স্নান করিয়া এই অসুচিতা দূর করিবেন, ইহাই তিনি স্থির করিলেন। তারপর কখন তিনি ঘুমাইয়া পড়িয়াছেন মনে নাই। ভোর রাত্রে হঠাৎ জাগিয়া উঠিয়া তাহার বিস্ময়ের আর সীমা রহিল না। বাতাসি কখন ঘুমের ঘোরে সরিয়া একেবারে তাহার বুকের কাছটিতে ঘেঁষিয়া আসিয়া শুইয়াছে। তাহার একটি হাত তাহার কণ্ঠে শিথিলভাবে লগ্ন। কেরোসিনের ডিবিয়াটা তখনও তেমনি জ্বলিতেছে। তাহার রক্তিম আলোয় মেয়েটার দিকে চাহিয়া ওই কোমল মুখ হইতে সেদিন কি করিয়া অমন কুৎসিত কথা বাহির হইয়াছিল কিছুতেই তিনি ভাবিয়া পাইলেন না। সে মুখে সংসারের ভাবী সর্বনাশিনীর কোনো আভাসই নাই। তবু বহুদিনের সংস্কারে শরীরটা তাহার কেমন যেন সংকুচিত হইয়া উঠিতেছিল, কিন্তু কণ্ঠলগ্ন শীর্ণ শুভ্র হাতখানা সরাইতে গিয়াও সরাইতে তিনি কেন জানি পারিলেন না। সকালে ঘুম ভাঙার পর দাক্ষায়ণীর ব্যবহারে বাতাসে একেবারে আশ্চর্য হইয়া গেল। ঘুমন্ত চোখ খুলিয়া প্রথমেই তাহার নজরে পড়িল কম্বলটি তাহার গায়ে বেশ ভালো করিয়া জড়ানো। দাক্ষায়ণী ঘরের দরজার কাছে দাঁড়াইয়া কি যেন করিতেছেন। হয়তো সারা রাত্রি সে কম্বল ও বিছানা দখল করিয়াছিল। দাক্ষায়ণীকে হয়তো সারা রাত্রি এই শীতে জাগিয়া কাটাইতে হইয়াছে ভাবিয়া
সে ভয় ভয় ধড়মড় করিয়া উঠিতে যাইতেছিল। দাক্ষায়ণী হাত নাড়িয়া তাহাকে উঠিতে নিষেধ করিয়া বলিলেন, থাক থাক, সকালের এই হিমে উঠে কাজ নেই, হাড় একেবারে কালিয়ে দিচ্ছে। তাহার পর খানিক চুপ করিয়া থাকিয়া বলিলেন, তুমি শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি, কিছু ভয় নেই। বাতাসি সবিস্ময়ে আবার শুইয়া পড়িল। দাক্ষায়ণীর স্বরে অপ্রত্যাশিত যে স্নেহের আভাসটুকু ছিল, তাহাতেই অকারণে বাতাসির কান্না যেন নতুন করিয়া উছলিয়া উঠিল। বালিশের ভিতর মুখ গুজিয়া অনেকক্ষণ ধরিয়া চেষ্টা করিয়াও সে অশ্রুরোধ করিতে পারিল না। দাক্ষায়ণী খানিক বাদেই ফিরিয়া আসিলেন। দেখা গেল কোথা হইতে ইহারি মধ্যে কোচর ভরিয়া মুড়ি ও গোটা কয়েক মোয়া তিনি সংগ্রহ করিয়া আনিয়াছেন। হাসিয়া বলিলেন, খুব খিদে পেয়েছে না? নে, তাড়াতাড়ি এবার মুখটা ধুয়ে আয় দেখি। তারপর দরজার কাছে গিয়া সামনের উঁচু পাড় দেওয়া পুকুরটা দেখাইয়া বলিলেন, ওই যে সামনের পুকুর, একলা যেতে পারবি তো, না আমি সঙ্গে যাব? মৃদুস্বরে পারব বলিয়া বাতাসি চলিয়া গেল। দাক্ষায়ণী পিছন হইতে আর একবার সাবধান করিয়া বলিলেন, খুব সাবধানে নামিস, ভারী পেছল কিন্তু। দুপুরবেলা সাগর যাইবার নৌকা পাওয়া গেল। দাক্ষায়ণী ইতিমধ্যে গাঙের জলে ভালো করিয়া স্নান করিয়া মেটে হাঁড়িতে সামান্য ভাত ডাল ফুটাইয়া বাতাসিকে খাওয়াইয়া নিজেও কিছু খাইয়া লইয়াছেন। রান্নার ব্যাপারে বাতাসির সাহায্য তিনি কিছু গ্রহণ করেন নাই, কিন্তু আগাগোড়া দুজনের মধ্যে অত্যন্ত সহজে অনেক আলাপ আলোচনা হইয়া গিয়াছে। তাহার ব্যবহারে সাহস পাইয়া বাতাসি মুখ খুলিতে দ্বিধা করেন নাই। রান্নার জায়গা হইতে একটু দূরে বসিয়া আগাগোড়া সে নিজে হইতে অনেক কথাই কইয়াছে। ঝাল সে মোটে খাইতে পারে না, যে লঙ্কাগুলি ছোট হয় সেগুলি ঝাল বেশি ইত্যাদি। দাক্ষায়ণী একটু ঠাট্টা করিয়া বলিয়াছেন, যেমন তুই। ইঙ্গিতটা বুঝিতে পারিয়া সলজ্জভাবে হাসিয়া বাতাসি মুখ নিচু করিয়াছে। তারপর একটু দূরে দূরে কলাপাতা করিয়া খাইতে বসিয়াও তাহাদের কম কথা হয় নাই। দাক্ষায়ণী স্নান করার পর ভিজে কাপড়ে রান্না করিয়া খাইতে বসিয়াছিলেন। বাতাসে জিজ্ঞাসা করিয়াছে, ভিজে কাপড়ে শীত করছে না? দাক্ষায়ণী একটু হাসিয়া বলিয়াছেন, শীত করলে আর কি করছি বল, তুই তো একটা কাপড় দিবি না। বাতাসি বলিল, আমার কাপড় যে সব ডুবে গেছে, তা না হলে দিতিস কেমন? বাতাসি লজ্জায় আর কিছু বলিতে পারে নাই। খানিক বাদে কিন্তু তাহার ভালো ডুরে কাপড়টা পরিয়া থাকিলে যে তাহা হারাইত না, ঘরে তাহার যে সত্যিকার সিল্কের একটা কাপড় আছে ইত্যাদি অনেক কথাই সে গল্প করিয়াছে। এই গল্পের সম্পর্কে বাতাসের জীবনে আবিষ্করণের কথা বারে বারে স্মরণ হওয়ায় দাক্ষায়ণী একটু অস্বস্তি অনুভব করিয়াছে সত্য, কিন্তু বাতাসের ওপর আগেকার বিরাগ তাহার কখন দূর হইয়া গিয়াছে তিনি জানিতেও পারেন নাই। কিন্তু এত মসৃণভাবে এই দুইটি কক্ষভ্রষ্ট প্রাণীর সম্বন্ধ বেশিক্ষণ গড়িয়া উঠিতে পারে নাই। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।